Hi dear student, how are you? Hope you all are both physically and mentally well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. I am your English teacher, Muhammad Mizanur Rahman Bhuiya. It is supposed to be crowded the whole campus with your presence, but you cannot come to college due to the pandemic situation. This is very pathetic for us, but we have to admit the present situation. To continue your study, the government has decided to take online classes. A part of this decision, I am here to take an online classes. Today I am going to take the class of HSC first year English first paper. As it is your first class, I would like to suggest you something. You have to know what to learn. First of all, you have to know what to learn. As a student, you have to know what to learn. তোমাকে জানতে হবে, স্টুডেন্ট হিসেবে তোমাকে জানতে হবে এই এইচএসসি ফার্স্ট ইয়ারে, ইন্টার ফার্স্ট ইয়ারে তোমাকে কি শিখতে হবে, অর্থাৎ ন্যাশনাল কারিকুলামে তোমাকে কি টপিকসগুলো দেওয়া আছে এটা সম্পর্কে তোমাকে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। অ্যান্ড হাউ টু লার্ন, কীভাবে শিখতে হবে, এই কীভাবে শিখতে হবে এটা টিচাররা তোমাদের শেখাবে। অ্যান্ড হোয়াট টপিকস ডু হ্যাভ ইন ইউর ফার্স্ট পেপার সিলেবাস। ফার্স্ট পেপার সিলেবাসে কি আছে, কি টপিকসগুলো আছে এই সম্পর্কে তোমাকে স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। ইউ হ্যাভ টু হোল্ড দ্য হোল সিলেবাস ইন ইউর মেমোরি। নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য সিলেবাস অফ ইংলিশ ফার্স্ট পেপার। আমি ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটা নিয়ে আজকে ডিসকাশন করব এবং আশা করব আমরা যখন ফিজিক্যালি ক্লাস করব ওই সময় তোমরা অবশ্যই এটাকে তোমাদের মেমোরিতে রাখবা। আমার যদি কন্টেন্ট আমি যদি না জানি, কি শিখতে হবে যদি না জানি, কারিকুলাম যদি আমরা অনেক সময় অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে তোমার ফার্স্ট পেপারে কি টপিকস আছে, তারা স্বচ্ছভাবে বলতে পারে না। আমি আজকে তোমাদের ফার্স্ট ক্লাসে তোমাদের এটা একটা হোম টাস্ক দিয়ে দিলাম যে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখবা। ওই সম্পর্কে আমরা টেক্সট নিয়ে কথা বলি, টেক্সট তো আর সরাসরি আসতেছে না, আসতেছে হলো এটা থেকে কি কন্টেন্টস আছে, কি টপিকসগুলো আছে, কিভাবে আমরা এটাকে শিখব। এটার জন্য আমার মনে হয় প্রথমে ডিসকাস করতে হয় যে সিলেবাস সম্পর্কে একটা সম্পূর্ণ স্বচ্ছ ধারণা তোমাদের আজকে দেওয়ার চেষ্টা করব এবং এটা তোমাদের মেমোরিতে একেবারে ইন্টার বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের মধ্যে রেখে দিবা, এটা মেমোরাইজ করে ফেলবা, টপিকসটাকে সিরিয়াল অনুসারে দিয়ে দিবা। ওকে, you can see there are two parts of English first paper. ফার্স্ট পেপারের দুইটা অংশ, সিলেবাসে দুইটা অংশ আছে। ফার্স্ট পার্টকে বলা হয় রিডিং পার্ট। এটাতে তোমাদের 60 মার্কস ক্যারি করে। রিডিং পার্টে তোমাদের 60 মার্ক ক্যারি করে। এখন এই 60 মার্কস এটা থেকে তোমাদের আসবে কিভাবে, এই রিডিং পার্ট প্রথম পার্টটাকে, এটাতে 60 মার্কস। এই 60 মার্কসে কি টপিকস আছে দেখো। তোমাদের একটা টেক্সট বুক আছে, ফার্স্ট পেপারের একটা টেক্সট বুক আছে, টেক্সট বুক যেটাকে আমরা বোর্ড বুক বলি। বোর্ড বুক থেকে আমাদের এই জায়গায় বিভিন্ন টপিকস আসবে। এই টপিকসগুলো কি, এই বোর্ড বুকে বিভিন্ন ধরনের কম্প্রিহেনশন আছে, পেসেজ আছে, ওই পেসেজ থেকে তোমাদের কোশ্চেন হয়। এখন পেসেজ, আমরা শুধু পেসেজটার বঙ্গ অনুবাদ জানি, এটা তোমাদের কিন্তু স্বচ্ছ ধারণা হলো না। এই পেসেজ থেকে আমার কি কন্টেন্ট, কি কোশ্চেন, আমি কি শিখব, ওটা সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। ওকে, আমরা এইগুলাতে, এই বোর্ড বুকগুলাতে, এই বোর্ড বুকে আমরা দেখব
অনেকগুলা পেসেজ রয়েছে এবং এটার সাথে কিছু পোয়েম রয়েছে। এই দুইটা পার্টে বিভক্ত হলো তোমাদের এই বোর্ড বুক, টেক্সট বুক। এটার মধ্যে থেকে এই রিডিং পার্ট থেকে, এই টেক্সট বুক থেকে কি কি আসে? কোশ্চেন নং 1 আমাদের এই জায়গায় একটা ফার্স্ট কম্প্রিহেনশন আসবে। কোশ্চেন নং 1, এই কোশ্চেন নং 1-এ আমাদের ওই প্যাসেজটাকে আমরা ফার্স্ট প্যাসেজ বলি। ফার্স্ট প্যাসেজ, এই জায়গায় একটা প্যাসেজ থাকবে। এখন এই প্যাসেজ থেকে তোমার কোশ্চেন কি, তুমি কি শিখবা, হোয়াট টু লার্ন, আমাকে এই ফার্স্ট প্যাসেজ থেকে কি শিখতে হবে। ওকে, এই ফার্স্ট প্যাসেজটা দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশতে এ নংটাতে আমাদের এমসিকিউ কোশ্চেন আছে, এমসিকিউ আসে। এই এমসিকিউয়ে আমাদের 5 মার্কস, এমসিকিউ আমাদের 5 মার্কস। আরেকটা থাকে হলো এই কোশ্চেন নং 1-এর এতে থাকে এমসিকিউ, এটারই বিতে থাকে হলো এই জায়গায় 5টা এমসিকিউ থাকবে, প্রতিটাতে সঠিক মার্কের জন্য 1 মার্ক করে 5 মার্ক। আর এই জায়গায় তোমাদের আনসারিং কোশ্চেন, আনসারিং কোশ্চেন, এটাতে 5টা কোশ্চেন থাকবে। এই 5টা কোশ্চেনের প্রতিটাতে 2 করে ইকুয়াল টু 10 মার্কস। তাহলে আমরা যে 1 নং কোশ্চেনে আমরা কি পেলাম? 1 নং কোশ্চেনে আমরা পেলাম যে একটা প্যাসেজ থাকবে, এই জায়গায় একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটা থেকে আমাকে বিভিন্ন ওয়ার্ড তুলে দিবে, এই ওয়ার্ডের সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ এমন একটা কোশ্চেন দেওয়া থাকবে, রেফার করবে। ওই কোশ্চেনটা থেকে 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এরকম 5টা কোশ্চেন থাকবে, এই 5টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারলে 5 মার্ক। এবং এই কোশ্চেন নং 1-এর বিতে, কোশ্চেন নং 1-এর বিতে তোমাদের আনসারিং কোশ্চেন থাকবে, অর্থাৎ এই জায়গায় 5টা কোশ্চেন থাকবে, প্রতিটাতে 2 মার্ক করে 10 মার্ক। এই ফার্স্ট প্যাসেজে মানে এই টেক্সট থেকে, এটা আসবে হলো বোর্ড বইয়ের যে টেক্সট বুক আছে এটা থেকে যে কোনো একটা প্যাসেজ তোমাকে দিয়ে দেবে। এরপর এবং এই বই থেকে তুমি প্রথম প্যাসেজটাতে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেনে 2টা টপিকসে টোটাল 15 মার্ক পাবা। ওকে, এই টেক্সট বুকেরই কোশ্চেন নং 2-তে তোমার, কোশ্চেন নং 2-তে তোমার সেকেন্ড প্যাসেজ থাকবে, অর্থাৎ আরেকটা প্যাসেজ থাকবে, আরেকটা প্যাসেজ থাকবে, এরকম করে আরেকটা প্যাসেজ থাকবে। যেই প্যাসেজ থেকে আসবে কি কি, এটা থেকে, এই দ্বিতীয়টা থেকে তোমাদের টপিকস হলো ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। এটার 2টা টপিকস, যে কোনো একটা আসবে, 2টা আসবে না এটাতে। তাহলে আমি কোশ্চেন নং 2-তে যেটা দেখাইলাম, কোশ্চেন নং 2-তে সেকেন্ড আরেকটা প্যাসেজ থাকবে। এই জায়গায় একটা প্যাসেজ, একই প্যাসেজ থেকে না, ওই প্রথম প্যাসেজে আসবে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন। দ্বিতীয় আরেকটা প্যাসেজ আসবে ওই টেক্সট বুক থেকেই, যেটা থেকে তুমি ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট নামের 2টা টপিকস থেকে যে কোনো একটা টপিকস তোমাদের থাকবে। এখন এই ইনফরমেশন ট্রান্সফারটা তোমরা এসএসসি লেভেলে শেষ করেছো, এসএসসি লেভেলে তোমরা পড়েছো, কিন্তু তোমরা ফ্লো চার্টটা তোমাদের এসএসসি লেভেলে ছিল না। ইনফরমেশন ট্রান্সফারটা হলো বিভিন্ন বক্সে থাকে, বিভিন্ন জায়গায় তোমাকে গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে ওই প্যাসেজের আলোকে কমপ্লিট করতে হয়। এটা সম্পর্কে তোমাদের এসএসসি লেভেলে ধারণা দেওয়া হয়েছে। আর এইচএসসি লেভেলে ইংলিশ সেকেন্ড পেপারের যে, ইংলিশ ফার্স্ট পেপারের যে সেকেন্ড প্যাসেজটা আছে, এই সেকেন্ড পেপারে কিন্তু তোমাদের এটা থেকে ইনফরমেশন ট্রান্সফার থেকে ফ্লো চার্টটা বেশি আসে। এখন ফ্লো চার্টটার একটা ধারাবাহিকতা রয়েছে, এটা আমরা যখন ফিজিক্যালি কলেজে ক্লাস হবে অথবা পরবর্তীতে ক্লাস হবে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে এটাতে হলো 10 মার্কস। ওকে, কোশ্চেন নং 3, কোশ্চেন নং 3-তে তোমাদের আরেকটা প্যাসেজ থাকবে, অর্থাৎ ওই টেক্সট বুকেরই যে কোনো আরেকটা প্যাসেজ এই জায়গায় থাকবে, অর্থাৎ আমরা এটাকে বলি হলো থার্ড প্যাসেজ। আরেকটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা থেকে কি টপিকস আসে আমি তোমাদের বলেছিলাম
হোয়াট টপিকস ডু ইউ হ্যাভ ইন ইউর সিলেবাস। আমি প্রত্যেকটাকে অ্যানালাইজ করতেছি, ওই প্রত্যেকটাকে তুমি কি টপিকস হিসেবে পাচ্ছ, পেসেজগুলোকে কি টপিকস হিসেবে পাচ্ছ। এখন এই 3rd নং যে পেসেজটা, এটা তোমরা হয়তো বা জানো, এটাকে বলে সামারাইজিং। সামারাইজিংয়ে তোমাদের 10 মার্কস। এই হলো তোমাদের পেসেজ ভিত্তিক, টেক্সটের পেসেজ ভিত্তিক তোমাদের বিভিন্ন কোশ্চেনের ধরন। এরপর আমরা যেটা দেখতে পাবো, আমাদের 4 নং কোশ্চেনে কি আসে। এগুলো সবই হলো রিডিং টেক্সট। এরপর তোমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারের 4 নং কোশ্চেনে আসে হলো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এটাতে 5 মার্ক, 10টা গ্যাপ দেওয়া থাকবে, প্রতিটাতে হাফ মার্ক করে তোমাদের 5 মার্ক। 5 নং কোশ্চেনে তোমার থাকবে হলো ক্লোজ টেক্সট উইদাউট ক্লোজ। এটাতেও 10টা গ্যাপ থাকবে, প্রতিটারে 1 মার্ক করে 10 মার্কস। এরপর তোমাদের 6 নং কোশ্চেনে থাকবে হলো রিঅ্যারেঞ্জিং। এটাতে 10টা জাম্বলিং সেন্টেন্স দেওয়া থাকবে, অর্থাৎ এলোমেলো 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, ওটাকে কোহেরেন্ট অর্থাৎ অ্যারেঞ্জ করে সঠিক একটা গল্প তৈরি করতে হবে। অ্যারেঞ্জ আকারে এটাকে সঠিক ধারাবাহিকতায় লিখতে হবে। এটাও তোমাদের এসএসসি লেভেলে ছিল, 10টা সেন্টেন্স থাকবে, 10টা সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারলে তোমরা 10 মার্ক পাবা। এই হলো 60 মার্কস হলো রিডিং পার্টে তোমাদের 60 মার্কস। এই আমরা এটা টেক্সট ভিত্তিক পাবো। প্রথমে যে 3টা পেসেজ দেখেছিলাম, 3টা পেসেজে হলো 35 মার্কস। ক্লুজ টেস্ট ঠিক একইভাবে, এটাও রিডিংয়ের ভিত্তিতে আমাদের করতে হয়, সেজন্য এটা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে 5 and 10, উইদাউট ক্লুজে 10 এবং রিঅ্যারেঞ্জিংয়ে তোমাদের 10। এই হলো টোটাল রিডিং পার্টে তোমাদের 60 মার্কস। এরপর দ্বিতীয় যে পার্টটা আছে, দ্বিতীয় পার্টটাকে বলা হয় রাইটিং পার্ট। এটাতে আমরা পাবো হলো 40 মার্কস। আমরা রাইটিং পার্টে পাবো, মানে ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় অংশতে পাবো রাইটিং পার্ট। ফার্স্ট পেপারে 60 মার্ক পেয়েছিলাম রিডিং পার্ট, এবং ফার্স্ট পেপারের দ্বিতীয় অংশতে আমরা পাবো রাইটিং পার্ট, যেটাতে হলো 40 মার্কস। আমি বলছি পুরো সিলেবাসটা তোমাদের মেমোরিতে নিয়ে নিতে। এই রাইটিং পার্টের আমরা 7 নং কোশ্চেনে যেটা পাবো, এটা হলো তোমরা জানো প্যারাগ্রাফ পাবো। প্যারাগ্রাফে হলো 10 মার্কস। 8 নং কোশ্চেন, এটাতে থাকবে কমপ্লিটিং আ স্টোরি, অর্থাৎ এটাও তোমাদের এসএসসি লেভেলে ছিল। এটাতে একটা ইনকমপ্লিট একটা গল্প দেওয়া থাকবে, ওটাকে তোমাদের কমপ্লিট করে লিখতে হবে। এটা হলো 7 মার্কস। 9 নং কোশ্চেন, এটাতে হয় তোমাদের ইনফর্মাল লেটার থাকবে, লেটার্স থাকবে, অথবা ইমেলস থাকবে। এটাতেও আমাদের 2টা টপিক্সের মধ্যে যে কোনো একটা টপিক্স আসবে। 9 নং কোশ্চেনটাতে একটু দেখো, হয় ইনফর্মাল লেটার আসবে, না হলে ইমেল আসবে। এটা 2টিই আসবে না, যে কোনো একটা আসবে। আমরা বোর্ডগুলোকে অ্যানালাইজ করে দেখেছি যে আসলে ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইমেলটা। এখন বর্তমান যুগে ইমেল ভিত্তিক যেহেতু নেট ভিত্তিক আমাদের মেসেজিং সিস্টেম, সেহেতু দেখা যায় যে ইনফর্মাল লেটার থেকে আমাদের
ইমেলটার কার্যকারিতা বেশি, সেজন্য দেখা যায় ইমেলটা আমাদের বেশি আসে। সেজন্য ইমেলের সুনির্দিষ্ট একটা প্যাটার্ন রয়েছে, ওই প্যাটার্ন অনুসারে যদি তুমি ফরম্যাটটা শিখে নাও তাহলে এটা লেখাটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, বেশি একটা তোমাদের কাছে জটিল কিছু হবে না। আমার মনে হয় এটা খুব সহজেই তোমরা শিখতে পারবা যখন আমরা তোমাদের টপিক্সটা নিয়ে আমরা ফিজিক্যালি অথবা অনলাইনে ক্লাসগুলো নিব। এটার ফরম্যাট অনুসারে তুমি শুধু যদি লেখার ক্যাপাসিটি থাকে তাহলে ওই ফরম্যাট অনুসারে লিখতে পারলেই ভালো একটা মার্ক পাওয়া যায়। আর এই ইমেলে হলো তোমাদের 5 মার্কস। 10 নংটাতে আমরা পাবো হলো অ্যানালাইজিং গ্রাফস আর চার্ট। অ্যানালাইজিং গ্রাফ আর চার্ট, এটাতে বিভিন্ন চার্ট দেওয়া থাকে অথবা গ্রাফস দেওয়া থাকে, যেটাতে যদি ভোকাবুলারির পার্টটা ভালো থাকে, লেখার ক্যাপাসিটি ভালো থাকে, ওইটা অনুসারে অ্যানালাইজ করতে হয়, অর্থাৎ বর্ণনা করতে হয়। এরকম একটা চার্ট যেটা তোমাদের এসএসসি লেভেলেও ছিল, ওটা তোমাদের এইচএসসি লেভেলেও ছিল, কিন্তু এটার স্ট্যান্ডার্ডটা আর একটু বাড়বে, এইচএসসি লেভেলের আসবে। এটাতে আমরা পাবো হলো 10 মার্কস। এটাও রিটেন পার্ট 11। এটাতে হলো অ্যাপ্রিসিয়েটিং short story or poem। এটাকে আসলে আমরা দেখব স্টুডেন্টরা এটাকে থিম বলে। আমরা বাংলায় দেখি যে সারাংশ বা সারমর্ম, আসলে ওই টাইপেরই একটা টপিকস হলো এই অ্যাপ্রিসিয়েটিং। এটা তোমাদের ছিল না, অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অর পোয়েম। এটাকে আমরা আসলে ছোট করি বলি এটাকে থিম, অর্থাৎ হয় একটা গদ্য থাকবে অথবা পদ্য থাকবে। গদ্য থাকলে ওটার সারাংশ লিখতে হয় যেমন বাংলায়, পদ্য থাকলে সারমর্ম লিখতে হয়। এই জায়গাটায় দেখা যায় গদ্যগুলো আসে হলো ওই যে তিনটা, প্রথমে যে 1 নং 2 নং 3 নং কোশ্চেনে যে আমরা পেসেসগুলো দেখেছি ওই জায়গায় পেসেস থাকে, ওটাকে আমরা ওই জায়গায় পেসেস থাকতেছে। আর পোয়েম যে তোমাদের টেক্সটে আছে ওই পোয়েমগুলোই 12-13টা পোয়েম আছে, ওই পোয়েমটারই থিম মানে হলো মূল যে সারমর্মটা, ওই সারমর্মটা 50টা শব্দের মধ্যে লিখতে হয়। এটাতে আমরা পাবো 8 মার্কস। এটা 13-14টা আমাদের 12 বা 13টা পোয়েম আছে, ওই পোয়েমগুলার যেই মূল ভাব, লেখকের যেই পয়েন্ট অফ ভিউ ওগুলা তুলে ধরা 50টা শব্দে এই লেখার যদি লিখতে পারো ওটাতে আমরা পাবো 8 মার্ক। এই হলো তোমাদের টোটাল সিলেবাস। আমরা প্রথম থেকে যদি আবার আরেকটু বলি, একটু মনে রাখার চেষ্টা করবা। আমরা প্রথমে রিডিং পার্টে পেয়েছিলাম 60 মার্ক, ওই 60 মার্কে প্রথম পেজে পাইছি এ এবং বি এমসিকিউ বা আনসারিং কোশ্চেন। দ্বিতীয়টাতে পেয়েছি হলো 2টা টপিক ছিল, হয় দ্বিতীয় পেসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার আসে অথবা ফ্লো চার্ট আসে। আমি তোমাদের বলছি এইচএসসি লেভেলে ফ্লো চার্টটাই বেশি আসে। আমরা এটাকে কীভাবে লিখতে হয়, লেখার ধারাটা কি, এটা আমরা দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। তারপর আমরা দেখেছি 3 নং থেকে আরেকটা পেসেজ আছে যেটাতে সামারি, আমরা এসএসসি লেভেলে এই সামারিটা পেয়েছি কিন্তু পেসেজগুলো ভিন্নতর হবে। আমরা 4 নংয়ে পেয়েছি হলো উইথ ক্লুজ টেস্ট উইথ ক্লুজ, এটাতে 10টা গ্যাপ থাকবে তোমাদের 5 মার্কের জন্য, এবং উইদাউট ক্লুজ এটাতে তোমাদের 10টা গ্যাপ থাকবে, প্রতিটাতে 1 মার্ক করে 10 মার্ক। এবং আরেকটা থাকবে রিঅ্যারেঞ্জে হলো 10 মার্ক, 10টা জাম্বলিং সেন্টেন্স থাকবে, ওই জাম্বলিং সেন্টেন্সকে তোমাকে অ্যারেঞ্জ করে লিখতে হবে। এই হলো 60 মার্ক হলো রিডিং টেক্সট থেকে। আর রাইটিং পার্ট থেকে তোমাদের 40 মার্ক 40 মার্কস। এটাতে 7 নংটাতে থাকে হলো প্যারাগ্রাফ 10 মার্কের জন্য, 8 নংটাতে থাকে হলো কমপ্লিটিং এ স্টোরি, এটাও তোমাদের এসএসসি লেভেলে ছিল 7 মার্ক। এবং 9 নংটাতে থাকে ইনফর্মাল লেটার্স আর ইমেল। আমি ইমেলের উপরে গুরুত্ব বেশি দিলাম কারণ তোমাদের দেখা যায় বোর্ড পরীক্ষাগুলোতে ইমেলটাই বেশি আসে। 10 নংটা থেকে অ্যানালাইজিং গ্রাফস আর চার্ট, এটা থেকে 10 মার্ক, এটাও তোমাদের এসএসসি লেভেলে ছিল। এবং 11 নংটা থেকে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অর পোয়েম, এটাকে বলা হয় এটা, কিন্তু আমরা এটাকে থিম আকারে শিখব, অর্থাৎ সামারি বা এই
সারাংশ বা সারমর্ম আকারে আমাদের এই বোর্ড বইটাতে দেখতে পাবো যে হয়তো 12 থেকে 13টা পয়েম আছে। ওটার যদি আমরা থিমগুলোকে জেনে যেতে পারি, মূল ভাবটা জেনে যেতে পারি, অর্থাৎ যদি লেখকের ভিউ পয়েন্ট আমরা লিখতে পারি 50টা ওয়ার্ডে, তাহলেই দেখা যাবে যে ভালো একটা মার্ক পাওয়া যাচ্ছে। এই তোমাদের টোটাল ইংলিশ ফার্স্ট পেপারে 11টা টপিকস রয়েছে, আর 1 নংটা 2টা অংশে বিভক্ত, এ এবং বি। এটা আমি তোমাদের এই ফার্স্ট ক্লাসে তোমাদের পুরো সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিলাম, যেটা আমরা ফিজিক্যালি যখন ক্লাসটা নিব, ওই ফিজিক্যালি ক্লাসটা যখন নিব আমি তোমাদের এইভাবে জিজ্ঞেস করব 7 নংটাতে তোমাদের কি আছে, অর্থাৎ ধারাবাহিকভাবে আমাকে এই 11টা আইটেম আমাকে বলে দিতে হবে, আমাদের সামনে বলতে হবে, অর্থাৎ তুমি ফার্স্ট টু লাস্ট 1 to 11 এটা তোমাদের মেমোরিতে শক্তভাবে রেখে দিবা। এটা হলো তোমাদের সিলেবাস সম্পর্কিত আলোচনা। এখন আমরা যখন ইংলিশ ফার্স্ট পার্টটা তোমাদের পড়াতে গিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করে থাকি। এই প্রবলেমগুলোকে আমরা ওভারকাম করার জন্য আমরা তোমাদের প্রথমেই একেবারে টেক্সটে না ঢুকে, অর্থাৎ সিলেবাসে না ঢুকে, আমরা তোমাদের কিছু আগের যে গ্যাপ থাকে বা ল্যাকিংস থাকে, ওই ল্যাকিংসগুলোকে আমরা কভার করার জন্য আমরা এই দুনিয়া কলেজ কিছু সাজেশন করে থাকে এবং ওগুলাকে আগে শিখিয়ে তারপর আমরা হয়তো সিলেবাসে ঢুকি। কারণটা কি, অনেকেই দেখা যায় অনেক জায়গা থেকে আসে, অনেক কিছু গ্যাপ নিয়ে আসে, অথবা ক্র্যামিং বা মেমোরাইজ ভিত্তিক তোমাদের পড়াশোনাটা থাকে, কিন্তু এইচএসসি লেভেলটা উচ্চতর লেভেলের একটা সিঁড়ি। সেহেতু এই জায়গায় এসে যদি তুমি শুধু ক্র্যামিংয়ের উপর ভিত্তি করো, অর্থাৎ মেমোরাইজিংয়ের উপর ভিত্তি করো, শুধু মুখস্থবিদ্যার উপরে থাকো, তাহলে উচ্চতর লেভেলে গিয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। আর দুনিয়া কলেজ হলো এমন একটা কলেজ যে জায়গায় স্টুডেন্টকে যেটা শিখলে পরবর্তী লাইফে তোমরা উপকৃত হবে, অর্থাৎ তোমাকে আমরা ট্রেন করতে চাই না, স্কিল করতে চাই না, তোমাদের আমরা কম্পিটেন্ট বানাইতে চাই, যোগ্য বানাইতে চাই। সেজন্য আমাকে অবশ্যই ওই গ্যাপগুলোকে, তোমাদের যেটা এসএসসি লেভেলে গ্যাপগুলো থাকে, ওই গ্যাপগুলোকে ফিল আপ করে পরবর্তী লেভেলে আমরা যাওয়ার চেষ্টা করি। এখন তোমাকে কি কি ল্যাকিংসগুলোকে কমপ্লিট করে আসতে হবে। এখন আমি একটু দেখি, ইউ হ্যাভ টু কমপ্লিট the following topics. Before, you have to complete the following topics before we start our first paper, English first paper in HSC level. Okay, first of all, we suggest that you have to enrich your vocabulary part. অর্থাৎ ফার্স্ট অফ অল আমি তোমাদের সাজেশন করব vocabulary or word meaning. দেখো, তোমরা তাহলে বলতে পারো যে স্যার, তাহলে কি আমরা এসএসসি লেভেলে ভোকাবুলারি শিখে আসি নাই বা ওয়ার্ড মিনিং জানি না? ওই পর্যায়ে যতটুকু শেখার অতটুকু হয়তো বা শিখতে পারছো, কিন্তু এখন তোমরা একটু উপরের লেভেলে আসছো, এখন ওটা পর্যাপ্ত না। আর তুমি আমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারটা হলো সম্পূর্ণ কমিউনিকেটিভ। দেখো, একটা শব্দ দিয়েও তুমি কমিউনিকেশন করতে পারবা। দেখো, আমি যদি একটা ইংলিশ স্পোকেন দেশে যাই, ওই জায়গায় গিয়ে তুমি যদি সারাদিনও বলো যে আমাকে পানি দেন, তুমি পুরো শব্দ বলতেছো যে পানি দেন, তারা কিন্তু তোমার সাথে কমিউনিকেট করতে পারতেছে না। দে ক্যান নট কমিউনিকেট উইথ ইউ। বাট ইফ ইউ আস্ক দেম অনলি সেইং ওয়াটার, তুমি জাস্ট ব্যবহার করছো যে পানি না ব্যবহার করে ওয়াটার বলছো, তুমি কিন্তু তাদের সাথে কমিউনিকেট করে দিচ্ছ, তারা আলটিমেটলি তোমাকে পানি দিয়ে দেবে। তাহলে এই ভোকাবুলারিটা ইংলিশের কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর ভোকাবুলারিটা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য প্রাণ বলা হয়, এটাকে আত্মা বলা হয়, সোল বলা হয়। সেহেতু যত তুমি
দ্য মোর ইউ লার্ন ওয়ার্ড দ্য মোর ইউ উইল লার্ন ইংলিশ। সেজন্য আমি তোমাকে বলবো যে যত ভোকাবুলারি তুমি এনরিচ করতে পারবা, নিজেকে সমৃদ্ধশালী করতে পারবা, ইংলিশের ভয়টা তোমার কাছে তত কেটে যাবে। আর এটার ক্ষেত্রে পড়াশোনাটাকে কখনোই তোমরা বোঝা করবা না। যদি একবার তোমার পড়াশোনাটা তোমার কাছে বোঝা মনে হয়ে যায়, তাহলে তুমি পড়াশোনায় আনন্দ পাবা না। আর যদি এটাকে তুমি দৈনন্দিন একটা ব্যাপার বানায় ফেলতে পারো, তাহলে দেখবা যে পড়াশোনাটা খুব সহজ। এখন আমরা কি করি, বোঝা বানিয়ে ফেলি। এখন পড়াশোনাটাকে আমি বলি সম্পূর্ণ খাবারের মতো। আমরা যেমন দেখো, কাউরে যদি 7 দিনের খাবার না খাইয়ে তাকে 7 দিন পর ওই 7 দিনের খাবার একসাথে দেওয়া হয়, সে কিন্তু ওটাকে হজম করতে পারবে না। ঠিক একইভাবে একটা স্টুডেন্ট যদি পড়া জমিয়ে রাখতে ওই 7 দিনেরটা একসাথে নিতে চায়, তাহলে পড়াটা বোঝা হয়ে যায়। সে দেখা যাবে একটা ধরতে আরেকটা পিছিয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের বলবো রেগুলারিটিটা, ডিসিপ্লিন অ্যান্ড রেগুলারিটিটা পড়াশোনার ক্ষেত্রে বোঝাকে দূর করে দেয়। অর্থাৎ তোমার বোঝাকে দূর করতে হলে অবশ্যই তোমার পড়াশোনার ভীতিটাকে দূর করার জন্য পড়াটাকে তুমি বোঝা হিসেবে তৈরি করবা না। আর এটার জন্য আমি বলবো তোমরা দৈনিক রেগুলারিটি মেনটেন করবা। এখন এটার ক্ষেত্রে আমরা পড়াটাকে কিভাবে আমরা সহজ করতে পারি, ভোকাবুলারি আমরা কিভাবে শিখতে পারি, এটার একটা কৌশল তোমাকে দিয়ে দিই। দেখো, আমরা পার ডে এখন থেকে, যেহেতু তোমাদের এখন করোনাকালীন, বাহিরেও বেশি একটা বের হইতে হচ্ছে না, আমাদের সিচুয়েশনটা ভালো যাচ্ছে না, আমি তোমাকে অতিরিক্ত পড়ার কথা বলবো না, কিন্তু তোমাকে দেখাবো অল্প পড়ার মাধ্যমে তুমি কত বিশাল সমুদ্রের মধ্যে চলে যেতে পারতেছো। দেখো, আমি ভোকাবুলারির ক্ষেত্রে বলবো তুমি পার ডে মাত্র 10টা ওয়ার্ড, 10টা আননোন ওয়ার্ডস, 10টা আননোন ওয়ার্ড তুমি মেমোরাইজ করো। 10টা অনলি, 10টা তোমার হয়তোবা তুমি মনে করতে পারো যে 7 দিনেরটা একসাথে পড়বো, তাহলে আর এটার গুরুত্ব থাকবে না। তুমি 10টাই পড়বা, 10টাকেই সারাদিন ব্যবহার করার চেষ্টা করবা। মজার ব্যাপার হলো এই 10টা শব্দ তোমাকে সমুদ্রেতে নিয়ে যাবে ভোকাবুলারির ক্ষেত্রে। এখন দেখো 10টা শব্দ তুমি কিভাবে পড়বা। দেখো, একটা ছোট বোর্ড পাওয়া যায়, এরকম একটা মার্কার কিনবা, এরকম একটা সাদা বোর্ড কিনবা, যে জায়গায় তুমি তোমার চোখে সবসময় পড়ে এমন একটা জায়গায় প্লেস করবা, ওই 10টা শব্দ লিখবা, সাইডে এটার বঙ্গানুবাদটা লিখবা, এটার ওয়ার্ড মিনিংটা লেখে তুমি দেখতে তুমি ওই 10টা হয়তো একদিনে শেষ করে ফেলা সম্ভব। কিন্তু মজার ব্যাপার হলো, দেখো এই 10টা শব্দ যদি তুমি সত্যি বাসায় পার ডে পড়াশোনা করো, দেখো তোমাকে ওয়ার্ডের দিক থেকে আননোন ওয়ার্ড যদি তুমি মেমোরাইজ করতে পারো, এটা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যদি পার ডে 10টা পড়ি, বৎসরে হলো 365 দিন, আমি যদি পার ডে পড়ি তাহলে আমার 3650টি ওয়ার্ড ফার্স্ট ইয়ারে শেষ হয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, আমরা যারা অনার্স মাস্টার্স শেষ করে আসছি, ইংলিশে, অন্য সাবজেক্টে না, যারা ইংলিশে শেষ করে আসছি স্বাভাবিক লেভেলে, তাদের ওয়ার্ড ভোকাবুলারির পরিমাণ হলো সর্বোচ্চ 2500 থেকে 3500, 2500 থেকে 3500। তোমার যে অনার্স এবং মাস্টার্স, ইংলিশে অনার্স এবং মাস্টার্স শেষ করছে স্বাভাবিকভাবে পড়াশোনা করে, যারা সুপার স্টুডেন্ট আছে তাদের ব্যাপারটা আলাদা, বলতেছে 2500 থেকে 3500 ভোকাবুলারির মালিক হলো এই অনার্স এবং মাস্টার্স, ইংলিশে যারা অনার্স মাস্টার্স শেষ করেছে তাদের। আর তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে থেকে তোমার ভোকাবুলারির পরিমাণ হয়ে যাচ্ছে 3650। অর্থাৎ তুমি যদি এটা 2 বছর কন্টিনিউ করো, 2 বছর কন্টিনিউ করলে এটা নিয়ার অ্যাবাউট 7300 শব্দ হয়ে যায়। অর্থাৎ আমি তোমাকে বোঝাইতে চাইলাম যে এই 10টায় তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভোকাবুলারির পরিমাণটা তোমার ব্যাপক হয়ে যাচ্ছে। আর এটা যদি তুমি এই 3500 তুমি যদি ভোকাবুলারি তোমার মধ্যে থাকে, আমি হলপ করে বলছি, ইংলিশের প্রতি তোমার কোনো ভয় থাকবে না।
এবং তুমি কম্পিটেন্ট হয়ে যোগ্য হয়ে ইংলিশকে বুঝেই ভালো রেজাল্ট করতে পারবা। এই হলো তাহলে আমি প্রথম সাজেশনে বললাম তোমাদের উইকনেস দূর করার জন্য ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সাজেস্ট করলাম যেহেতু এখন তোমাদের একটু অবসর সময়, তোমরা পার ডে 10টা করে, অনলি 10টা করে ওয়ার্ড, আননোন ওয়ার্ড যদি তুমি, নতুন শব্দ, নিউ ওয়ার্ড যদি তুমি মেমোরাইজ করতে পারো, জানতে পারো, এগুলো যদি প্রয়োগ করতে পারো, এটা তোমাকে সমুদ্রতে নিয়ে যাবে, শব্দের সমুদ্রতে নিয়ে যাবে। তাহলে তোমাদের উইকনেসের প্রথম উইকনেসটা দূর করার জন্য আমি বললাম তোমরা ভোকাবুলারিটা পার ডে 10টা করে পড়বা। তারপর আমরা দ্বিতীয় পর্যায়ে তোমাদের বলবো, আমরা আরেকটা ল্যাকিংস তোমাদের পাই, অথচ এটা 2-3 থেকে তোমাদের পড়াচ্ছে, যেটা ছাড়া ইংলিশ কল্পনা করা যায় না, আমরা ওটা সম্পর্কে নিজেদের মধ্যে ল্যাকিংস থাকে, গ্যাপ থাকে, অথচ এটা বেশি একটা জটিল না, একটু মনোযোগ দিয়ে পড়লে এটাকে সহজ হয়ে যায়। যাকে আমরা ইংলিশের বাবা মা বলি, ওটা সম্পর্কে আমি মনে করি স্টুডেন্টরা ইচ্ছে করে নিজেদের মধ্যে দুর্বলতা রাখে। কিন্তু তুমি যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, তাহলে ইংলিশে নিজে তুমি বাক্য বলতে পারবা, বাক্য গঠন করতে পারবা, লেখার ক্যাপাসিটি বাড়বে, সব কিছু নির্ভর করবে এটার উপরে। তাহলে এটা কি? এটা হলো, দেখো, স্ট্রাকচার অফ টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ। দেখো, স্ট্রাকচার অফ টেন্স এটা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ উভয়টাকে একসাথে শিখতে হবে। অর্থাৎ তোমাদের জন্য যখন বলা হয় যে স্যার টেন্সের স্ট্রাকচার বলবো, তোমরা বলো এটাকে 12টা, অর্থাৎ তোমরা শুধু অ্যাক্টিভ ফর্মগুলোকে শিখো। প্যাসিভ ফর্ম যে এটার আছে, এটা হয়তো বা একসাথে শিখাইছে কিনা আমি জানি না, তবে আমি দেখি আমাদের 99% স্টুডেন্ট তোমার এই প্যাসিভটাকে অ্যাক্টিভের সাথে শিখে না। তাহলে তোমাদের তো এই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে বা স্ট্রাকচার অফ টেন্সের ক্ষেত্রে অর্ধেক আগেই শিখায় নাই, তাহলে তোমরা ইংলিশটাকে সহজ হবে কিভাবে? তাহলে আমি বলছি তোমরা অবশ্যই স্ট্রাকচার অফ টেন্স, এটা শুধু অ্যাক্টিভের যে 12টা এটা না, আমাকে দুইটাই শিখতে হবে। অ্যাক্টিভের 12টা স্ট্রাকচার রয়েছে এবং প্যাসিভের 9টা স্ট্রাকচার রয়েছে, এই টোটাল 21টা স্ট্রাকচারকে আমাকে শিখতে হবে। অর্থাৎ আমাকে স্ট্রাকচার অফ টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটারই একসাথে, অর্থাৎ টেন্সের যাহার সাবজেক্ট কাজ করতে পারে ওইরকম 12টা স্ট্রাকচার, যাহার সাবজেক্ট কাজ করতে পারে না ওইরকম 9টা স্ট্রাকচারকে একসাথে শিখতে হবে। এটা তোমরা বাসায় একটু দেখতে থাকো। দ্বিতীয় যেই ল্যাকিংসটার কথা বললাম, আমরা যেই ঘাটতিটার কথা বললাম, এটা হলো তোমাদের টেন্সের ঘাটতি থাকে, দুইটা স্ট্রাকচারের ঘাটতি থাকে। আর এটা শেখার আগে তোমরা এটা শেখার ক্ষেত্রে আমরা ভার্ব সম্পর্কে একটা ধারণা নেব। ভার্ব হলো দুই ধরনের বলতেছে, স্ট্রং অ্যান্ড উইক ভার্ব। এই যে দুই ধরনের ভার্ব আছে, অর্থাৎ এটাকে স্ট্রং ভার্ব, উইক ভার্ব হিসেবে চেনার তোমার দরকার নাই। এটাকে তোমার, অর্থাৎ একটা ভার্বের তোমরা বলো যে 3টা ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অথবা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 যেই নামেই ডাকো, আসলে 3টা না, এটা টোটাল 5টা ফর্ম বলা হয়। বেসিক্যালি 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আরও 2টা ফর্ম আছে, এস বা ইএস ফর্ম, আরেকটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এটা শেখার পর, ভার্বের 3টা ফর্ম শেখার পর তোমরা এই স্ট্রাকচারে যাবা, তাহলে দেখবা তোমাদের টেন্সের স্ট্রাকচারটা সহজ হয়েছে। তাহলে আগে আমার গোড়া শিখতে হবে, আগাতে চলে গেলে হবে না। অর্থাৎ ভার্বের তোমার 2টা যে স্ট্রং ভার্ব, উইক ভার্ব নামে বলে আমার এটাতেও দরকার নাই। সহজ করার জন্য এটাতে আমরা যেটা বলবো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বা ইএস ফর্ম, আর প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এটা শেখার পর আমরা স্ট্রাকচারটা শিখবো। স্ট্রাকচারটা একটা ফরম্যাটে শিখবো না, 2টা ফরম্যাটে শিখবো, অর্থাৎ অ্যাক্টিভ ফরম্যাটেও শিখবো, প্যাসিভ ফরম্যাটেও শিখবো। তাহলে আমরা দ্বিতীয় যে ল্যাকিংসটা তোমাদের ল্যাকিংসটা বা আমরা যেটাকে তোমাদের দুর্বলতা কাটিয়ে তারপর আমরা টেক্সটে ঢুকবো, এই দ্বিতীয় পর্যায়টা হলো তোমাদের স্ট্রাকচার অফ টেন্স, অ্যাক্টিভ অর প্যাসিভ। থার্ড যেটাতে আমি বলবো, এটা হলো রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব।
অর্থাৎ তোমরা যে রাইট ফর্ম অফ ভার্বের যে বিধিগুলো পড়ো এই স্ট্রাকচার শেখার পর তারপর রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বের বিধিগুলোকে তোমাদের শিখতে হবে অথবা আমরা শিখাবো। এখন তোমরা বাসায় কিছুটা চর্চা করার চেষ্টা করো, কারণ এটা সম্পর্কে তোমাদের 2-3 থেকে আলোচনা করা শুরু হয়েছে, যতটুকু আগাইতে পারো। আমরা এই টপিকসগুলো শেষ করেই আমরা পরবর্তীতে লেভেলে যাব, যাতে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট উভয় সহজ হয় এবং তোমরা বুঝে ব্যবহার করতে পারো, ক্র্যামিং করে না, মেমোরাইজ করে না, যাতে আমরা ব্যবহার করতে পারি যেটা আমাদের ন্যাশনাল কারিকুলাম আমাদের শেখাতে চাচ্ছে, আমাকে যেই ব্যাপারে আমি দক্ষ করতে চাচ্ছে ওইভাবে যাতে আমরা গড়ে উঠতে পারি। আর এগুলো হলো তোমাদের আগের ল্যাকিংস। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোইং টপিকস, এগুলোকে আগে কমপ্লিট করতে হবে, তারপর আমাকে সাবজেক্টে ঢুকতে হবে। আর 4 নংটা হলো ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশনটা হলো পার্টস অফ স্পিচেস, পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচ 2 থেকে পড়তেছি। পার্টস অফ স্পিচ হলো টোটাল আমরা পাই হলো 8টা, কিন্তু আমাদের ওয়ার্ড ফরমেশনে 4টা শিখলেই হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অর্থাৎ যেমন ইনফর্ম, এটার অ্যাডজেক্টিভ কি? ইনফরমেটিভ। এটার নাউন কি? ইনফরমেশন। এই যে একটা শব্দ থেকে আরেকটা শব্দতে যাওয়ার ক্যাপাসিটি, এটাকে বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। এই 4টা জিনিস যদি জানো, এই 4টা জিনিস যদি তোমাদের ল্যাকিংস না থাকে, ইংলিশ সেকেন্ড পার্ট পেপার এবং ফার্স্ট পেপার তোমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। অর্থাৎ বুঝে নিজে ক্যাপেবল হয়ে তারপর এটাকে প্রয়োগ করতে পারবো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। স্টে হোম, স্টে safe. Thank you.